বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন জিপিএস ইস্পাত বিজনেস ভিশনে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ স্টুডিওতে আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে আমরা কথা বলতে চাই একেবারে সাম্প্রতিক একটি প্রবণতা আমরা দেখছি যে তৈরি পোশাক শিল্প খাতে শ্রমিকদের অসন্তোষ আবারও বেড়েছে। তারা রাস্তায় নেমে এসেছে, অনেক সহিংসতার ঘটনা ঘটেছে, অনেক গ্রেফতার হয়েছে, তারা অনেক গাড়ি ভাঙচুর করেছে। শুরুতে একটু শুনতে চাই যে যেটি নির্ধারিত হয়ে গেল ৮,০০০ টাকা, এই অনুষ্ঠানেই আপনার সঙ্গে আমরা কথা বলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করে দিয়েছেন, মালিকরাও মেনে নিয়েছেন। কি এমন সংকট বা মজুরি কাঠামোর গলতটি আসলে কোথায়? কেন আবার একটি সরকার যখন নতুন করে দায়িত্ব নিয়েছে, কেন আবার এই নৈরাজ্য হলো? আসলে অন্যান্য সময়কার শ্রম অসন্তোষ থেকে এবার শ্রম অসন্তোষগুলো বৈশিষ্ট্যপূর্ণভাবেই আলাদা। অন্যান্য সময় মূলত অসন্তোষগুলো আমরা দেখি যে এন্ট্রি লেভেলে অর্থাৎ প্রারম্ভিক লেভেলের শ্রমিকদের মজুরি কত হবে এটি নিয়ে, এবং এবার যেটা ইতিবাচক বলতে পারেন, এবারের অসন্তোষে কিন্তু এন্ট্রি লেভেলে বা প্রারম্ভিক লেভেলের মজুরি নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলছেন না। প্রশ্নটি উঠেছে আসলে অন্যান্য গ্রেড, মূলত যাদেরকে আমরা বলি দক্ষ শ্রমিক, গ্রেড 3, গ্রেড 4, 5-এর এই দক্ষ শ্রমিকদের মজুরি নিয়ে আসলে সমস্যাটির সূত্রপাত। দু ধরনের সমস্যা হয়েছে আসলে এবার। একটি সমস্যা হয়েছে হলো যে মূল মজুরির যেভাবে হিসেব করা হয়েছে নতুন গেজেটের মাধ্যমে, সেখানে যা ধরা হয়েছে সেটি শ্রমিকরা বিগত 5 বছর সময়কালে যে ইনক্রিমেন্ট সহ মজুরি পেয়ে এসছেন সেটি যোগ করে তারা অনেক সময় দেখতে পাচ্ছেন যে তাদের মূল মজুরিটি এখন যেটি ধরা হয়েছে তার থেকে হয় অল্প মাত্রায় বেশি অথবা কম। যেমন গ্রেড 3-তে 50 টাকা কম, আবার গ্রেড 5-এ মাত্র 150 টাকা বেশি। এবং এই যে মূল মজুরি নিয়ে এত সমস্যা, কিন্তু সামগ্রিক মজুরি কিন্তু বেড়েছে, কিন্তু মূল মজুরি কমে যাওয়ার মূল কারণটি হলো, অসন্তুষ্টের কারণটি হলো মূল মজুরির ভিত্তিতে শ্রমিকদের ওভারটাইমের টাকা ঠিক হয়, মূল মজুরির ভিত্তিতে তাদের বিভিন্ন ধরনের যে অ্যালাউন্স পান, বিশেষ করে উৎসব ভাতা পান, সেটি ঠিক হয়, এমনকি সার্ভিস বেনিফিটগুলো মূল মজুরির ভিত্তিতে হয়। সে কারণে এটির একটি গুরুত্ব শ্রমিকদের কাছে অনেক রয়েছে। এটি হলো একটি দিক। আর একটি তারা যেটি তুলছেন এবং উত্তরোত্তর এটি খুবই একটা যৌক্তিক জায়গা, যেটা আগামীতে আমাদের নজর দেওয়ার বিষয়, সেটি হলো যে এন্ট্রি লেভেলের শ্রমিকদের সঙ্গে দক্ষ শ্রমিকের মজুরি পার্থক্য বেশি না, যেটি তারা এবার বলতে চাচ্ছেন। এবং আমরাও দেখেছি যে এন্ট্রি লেভেলের একজন শ্রমিকের সঙ্গে দক্ষ শ্রমিক, যদি আমি গ্রেড 4 বলি, আগে 2013 সালে যখন মজুরি নির্ধারিত হয়েছিল তখন এইটির পরিমাণ ছিল, অর্থাৎ এন্ট্রি লেভেলের মজুরি ছিল গ্রেড 4-এর মজুরির 79%। সেটা এবার বেড়ে গিয়ে গ্রেড 4-এর থেকে এন্ট্রি লেভেলের শ্রমিকের মজুরি বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 87%। অর্থাৎ মজুরি পার্থক্য আরও কমে এসছে। অথচ কারখানায় উৎপাদন প্রক্রিয়া ক্রমাগত যেরকম জটিল হচ্ছে, দক্ষতার যেরকম প্রয়োজন হচ্ছে, তাতে কিন্তু দক্ষ শ্রমিকদের মজুরি যৌক্তিকভাবে আরও বেশি বাড়ার কথা। এই সমস্ত কারণেই মূলত শ্রমিকদের অসন্তোষের সূত্রপাত। আমার মনে হয় যে একটা যৌক্তিক যদি সমাধান করা যায়, বিশেষ করে একটি কমিটি গঠন হয়েছে, তারা আলাপ আলোচনা করছেন এবং সমস্যাগুলো তারা স্বীকার করছেন, কিছু সমস্যা রয়েছে, এগুলো যদি একটা যৌক্তিক সমাধানে যাওয়া যায় তাহলে আমার মনে হয় যে দ্রুতই এই শ্রমিকদের এই অসন্তোষ কমে আসবে। আপনি তো ত্রিপক্ষীয় যে কমিটির কথা বললেন, এটি গঠিত হয়েছে, বৈঠকে বসেছেন, চিহ্নিত করেছেন তারা সমস্যাটি কোথায়, আপনিও চমৎকার করে বললেন। তারপরও কেন শ্রমিকরা রাজপথে? প্রথমত হলো, যখন এই কমিটি গঠন করা হচ্ছে তখন এরকম একটি মেসেজ দেওয়া হচ্ছে, যদি কোনো সমস্যা থেকে থাকে, অর্থাৎ সমস্যাটিকে এখনো আসলে অনেক সময় স্বীকার না করা হচ্ছে অথবা এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকছে, এটি উচিত না। এটি শ্রমিকরা তার থেকে যে মেসেজটি পান যে কোনোভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে কিনা অথবা কোনোভাবে এটিকে দীর্ঘসূত্রিতার দিকে নিয়ে যাওয়া হবে কিনা, এরকম প্রতিমন্ত্রী তো বলেছেন যে কোনোভাবেই শ্রমিকদের বেতন কমবে না। হ্যাঁ, এই আশ্বাস কি কোনো মানে কাজে দিচ্ছে না? তিনি বলেছেন ঠিকই, কিন্তু ওখানে অন্যান্য যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু সুস্পষ্টভাবে এই মেসেজটি কিন্তু দিতে পারছেন না। আমার কাছে মনে হয় এই মেসেজটি দেওয়াটাও যেমন একটি মেসেজ হতে পারে যে আমরা দুঃখিত যে মজুরি কাঠামোর যে অসামঞ্জস্যতা, এটা থাকা উচিত ছিল না এবং আমরা এটা অনুধাবন করছি, কিছু অসামঞ্জস্যতা রয়েছে, সেগুলো আমরা দ্রুততর সময়ে সমাধান করব, এটি এক রকমের মেসেজ। মালিক পক্ষ কি বলছে? বিজিএমইএ থেকে গণমাধ্যমে যেটি আমরা
আমরা দেখি বিজিএমই এর প্রেসিডেন্ট যে কথাগুলো বলছেন, সেখানে কি এড়িয়ে যাবার প্রবণতা দেখছেন আপনি? আমার কাছে প্রথমত হলো কমিটিতে উপস্থিত থেকে সদস্যবৃন্দ কিন্তু যৌক্তিকভাবে সমস্যাগুলো চিহ্নিত করেছেন, এটি ইতিবাচক। এখন মালিক পক্ষের জন্য চ্যালেঞ্জটি হচ্ছে যে নতুন করে মালিকদেরকেও আবার তাকে রাজি করানোর বিষয় থাকবে, যে পরিবর্তনগুলো যেটি আগে একটা সিদ্ধান্ত হয়েছিল, এখন তার সদস্যবৃন্দকে আবার নতুন করে এই পরিবর্তনটি, কেননা পরিবর্তনটির কারণে ব্যয়ও বৃদ্ধি পাবে কিছুটা, সেই ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করবারও একটা বিষয় রয়েছে। ফলে তার দিক থেকে একটি চ্যালেঞ্জ রয়েছে এটি। কিন্তু আমি যেখানে গুরুত্ব দিতে চাচ্ছি যে শ্রমিক প্রতিনিধি যারা রয়েছেন তাদের উপস্থিতি সত্ত্বেও কিন্তু তাদের মেসেজ দেওয়ার পরেও শ্রমিকরা কিন্তু শান্ত হচ্ছেন না। এই জায়গাটি আমাদের বুঝতে হবে যে সাধারণ শ্রমিকরা কিন্তু এখনও এই যে কমিটি যেটি হচ্ছে বা আলাপ আলোচনাগুলো হচ্ছে, এখান থেকে নিজেদের ওনারশিপ যেটি বলে যে হ্যাঁ আমাদের আলোচনায় হচ্ছে, এটি কিন্তু নিতে পারছেন না। আমার একটা সাজেশন থাকতে পারে এই ক্ষেত্রে, সেটি হচ্ছে যে এই যে 12 সদস্যের কমিটি হচ্ছে, এই কমিটির মিটিংগুলোতে সংক্ষুব্ধ শ্রমিক বা যে সমস্ত কারখানার শ্রমিকরা সংক্ষুব্ধ হয়ে রাস্তায় আসছেন বা জানাচ্ছেন তাদের লিখিতভাবে অভিযোগগুলো, তাদের প্রতিনিধিদেরকে এই কমিটিগুলোতে আমন্ত্রণ জানানো এবং তাদের কাছ থেকে সরাসরি তাদের মুখ থেকে সমস্যাগুলো শোনা, এবং তাদের উপস্থিতিতেই যদি সিদ্ধান্তগুলো নেওয়া যায় এবং তাদের মাধ্যমেই যদি প্রেসের কাছে যদি সামগ্রিকভাবে জানানো যায়, তাহলে কিন্তু সমগ্র শ্রমিকরাও মনে করবেন যে হ্যাঁ তাদের পক্ষ থেকে সাধারণ শ্রমিকদেরও কেউ কেউ সেখানে উপস্থিত রয়েছেন। কেউ কেউ যে বলার চেষ্টা করেন যে এই ধরনের পরিস্থিতি যখনই অতীতে হয়েছে, এখনো হচ্ছে, বলা হয়ে থাকে যে ষড়যন্ত্র তত্ত্ব একটি আবিষ্কার করা হয় বা বলা হয়, এমন কি কিছু আছে বলে মনে করেন এবারের ঘটনায়? সবসময় আমাদের যে জিনিসটি বিচার করতে হবে এখানে, সেটি হচ্ছে যে সমস্যাটি বলা হচ্ছে এই সমস্যাটি আসলে যৌক্তিক কোনো সমস্যা কিনা, এবং যদি যৌক্তিক সমস্যা হয় তাহলে অন্য যে কোনো ধরনের উপাদান সেখানে থাকবার আশঙ্কা থাকুক সেটি কিন্তু খুব বেশি ধোপে টেকে না। এখন যেহেতু সমস্যাটি যৌক্তিক এবং মালিকপক্ষ সরকারও স্বীকার করছেন যে সমস্যাটি রয়েছে, সুতরাং আসলে এটিকে অন্যান্য বিষয়গুলো দিয়ে আসলে ব্যাখ্যা না দিয়ে আমার মনে হয় যে যৌক্তিক সমস্যাটির যৌক্তিক এবং দ্রুততর সমাধান হওয়া দরকার। আমি যেটি প্রত্যাশা করব বা এখনও চাচ্ছি যে 1 মাস সময়কালটা আসলে অনেক বড়, তার থেকে তারা কিন্তু বৃহস্পতিবারে মিটিং করেছেন, গতকালকে বা আজকে যেটিকে আমরা বলতে পারি শনিবারেও তারা মিটিং করেছেন। আমরা কিন্তু প্রত্যাশা করেছিলাম যে এই দুটো মিটিংয়ের মাধ্যমে হলেও কিছু বিষয় কিন্তু কিভাবে সমাধানটি করবেন তারা, এরকম কিছু বিষয় যদি নিয়ে আসতে পারতেন তাহলে সাধারণ মানুষজন কিন্তু বা শ্রমিকরা কিন্তু মনে করতেন যে একটা প্রোগ্রেস হচ্ছে। পিছনের একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি বিস্তর গবেষণা করছেন এই বিষয়টি নিয়ে। আমরা জানি যে ন্যূনতম মজুরি বোর্ড যখন ন্যূনতম কোনো মজুরি কোনো সেক্টরের জন্য নির্ধারণ করে 7 মাস 8 মাস বছরব্যাপী বা আরও বেশি সময় নিয়ে গবেষণা করে, হিসাব নিকাশ করে এটি ঘোষণা করে। এবার যেটি করলো, এই যে গ্রেড ভিত্তিক তৃতীয় চতুর্থ পঞ্চমের যে একটি ফাঁক বেরোলো, এটি কি তাদের আগে নজরে আসেনি, না এটি ভুল ছিল? প্রথমত আমাদের একটা নতুন বাস্তবতা ঘটেছে গত 5 বছরে, যেটি আগে ঘটেনি। সেটি হলো 2013 সাল থেকে মজুরির ভিতরে ইনক্রিমেন্টটি যুক্ত করা হয়েছে। এর আগে কিন্তু ইনক্রিমেন্ট প্রথা ছিল না, ফলে যখন নতুন মজুরি আসতো ওটি তখন নতুন আকারে শুরু হতো। এর আগের যে পূর্বতন মজুরি যেটা ছিল সেটি তার আগের বছরগুলো চালু হতো, কিন্তু ইনক্রিমেন্ট চালু হবার পরে যেটি হয়েছে প্রতি বছরই তার মজুরি কিন্তু বৃদ্ধি পেয়েছে, বেসিক মজুরি বৃদ্ধি পেয়েছে। এই আলোচনাটি যখন 2018 সালে তখন বসেছিল তখন কিন্তু হিসেব নেওয়া উচিত ছিল পূর্ণাঙ্গভাবে কতটুকু বেড়ে বেসিক মজুরি এখন কতটুকু দাঁড়িয়েছে। সুতরাং সেটি যদি নেওয়া হতো ইনক্রিমেন্টের কারণে, তাহলে কিন্তু এই সমস্যাটি আরও কিছুটা ইতিবাচকভাবে, বিশেষ করে নেগোসিয়েশন যখন হচ্ছিল তখন আরও কিছুটা যৌক্তিকভাবে আলাপ আলোচনাগুলো করা যেত। তবে একই সাথে এটাও ঠিক, আমরা কিন্তু ধারাবাহিকভাবে এটাও দেখতে পাচ্ছি যে বেসিক যে মূল মজুরি এটি কিন্তু এক ধরনের অব্যাহতভাবে কমে আসার একটা প্রবণতা আমরা বিগত কয়েকটি মজুরি সমন্বয়ে দেখেছি। যেমন 2013 সালে বেসিক ছিল গ্রস মজুরির 56%, 56.6%, সেটা এখন কমে বেসিক কমে গিয়ে দাঁড়িয়েছে 53%। এর আগে এটি ছিল 62%, তার আগে এটি ছিল 70%। ফলে এই যে দেখতে পাচ্ছেন বেসিক কমে যাবার কিন্তু একটা প্রবণতা রয়েছে। সুতরাং এটিকে যে পুরোপুরি আমি বলবো যে অজ্ঞতাবশত হয়ে গেছে বা ইনক্রিমেন্টের চালুর জন্য, তাও না, কিছুটা হয়তো এ কারণেও যে বেসিক বৃদ্ধি হলে যেহেতু সামগ্রিক ব্যয় বেড়ে যায়, সুতরাং এক ধরনের প্রবণতা থাকতে পারে যে যতটা কম বেসিক দিয়ে গ্রস বাড়িয়ে দিয়ে যদি শ্রমিকদেরকে আশ্বস্ত করা যায়, এরকম হয়তো একটা প্রবণতা থাকতে পারে। তবে একই সাথে এটাও আমি
আমি বলবো শ্রমিক পক্ষের প্রতিনিধি তো সবগুলো মিটিংয়েই ছিলেন, তাদেরও উচিত ছিল এই বিষয়গুলো নেগোসিয়েশন কালে তুলে ধরা, সেটি হয়তো তারাও তুলে ধরতে সক্ষম হননি। তো যে দাবিটি এখন একেবারেই দানা বেঁধেছে, যেগুলো চিহ্নিত হয়েছে সমস্যা, এগুলো যদি শ্রমিকদের দাবির অনুকূলে সমাধান করা হয় ত্রিপক্ষীয় বৈঠকের মধ্য থেকে বা সরকারের তরফ থেকে যদি ঘোষণা আসে, আপনার কি মনে হয় মালিক পক্ষ যে সব সময় বলে যে তাদের উপরে অতিরিক্ত চাপ পড়বে, সেক্টর ক্ষতিগ্রস্ত হবে, এমন কি কোনো সম্ভাবনা আপনি দেখেন? আমার কাছে মনে হয় না, কেননা ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণার অব্যবহিত আগে থেকেই এবং পরেও সরকার কিন্তু গার্মেন্টস খাতের জন্য বিশেষভাবে 3টি সুবিধা দিয়েছেন। একটি হলো বাজেটের ভিতরে ঘোষণা হয়েছে যে কর্পোরেট কর হার কমানো, যেটি এখন 10 এবং 12%। আর একটি হলো যেটি আমরা বলেছি রপ্তানির উপরে উৎসে কর, সেটি কিন্তু বাড়ানো হয়েছিল 0.6 থেকে 1% করা হয়েছিল, পরে এটিকে প্রথমে 0.6 করে এখন আবার 0.25 করা হয়েছে। এখান থেকেও তারা কিছুটা মুনাফার সুবিধা পাবেন, যার ফলে বাড়তি মজুরি মেটানো তাদের জন্য কষ্টকর হবে না। এবং আরেকটি সুবিধাও সরকার সম্প্রতি দিয়েছেন যে অভ্যন্তরীণ যে সমস্ত সেবা তারা ব্যবহার করেন সেগুলোর জন্য যে ভ্যাট দিতে হয়, সেই ভ্যাট থেকে মুক্তি তাদেরকে দেওয়া হয়েছে, বিভিন্ন ট্রান্সপোর্ট বা অন্যান্য সার্ভিসগুলো, এর কারণে তার ব্যয় কিছুটা মুক্তি পাবে। ফলে এই সমস্ত দিকগুলো যদি বিবেচনায় নেই, তাহলে তাদের জন্য যথেষ্ট মাত্রায় সরকারও কুশন তৈরি করে দিয়েছেন, যেটা দিয়ে তারা বাড়তি শ্রমিকদের যে মজুরি সমন্বয় এটি তারা করতে পারবেন। তবে মজুরি সমন্বয়ের ক্ষেত্রে আমাদের একটা সাজেশন রয়েছে। সাজেশনটি হলো, যেহেতু ইনক্রিমেন্টের কারণে এই বিষয়টি, সুতরাং ফিক্সেশনের বিষয়টিকে বিবেচনায় নেয়া, বর্তমান যে মজুরি কাঠামো আছে তার ভিতরেই ফিক্সেশনটি হতে পারে এইভাবে যে আগে যে ইনক্রিমেন্টগুলো তারা পেয়েছে, বর্তমানে যে ঘোষিত বেসিক যেটি রয়েছে তার সঙ্গে ওই ইনক্রিমেন্টগুলো যুক্ত করে যদি ফিক্সেশনের রেটটি যদি পুনর্নির্ধারণ হয়, তাহলে শ্রমিকরাও তাদের গ্রেডগুলোতে উচ্চমাত্রায় বেসিক দেখতে পাবেন, আবার এন্ট্রি লেভেলের সঙ্গে তাদের লেভেলের দক্ষ শ্রমিকদের লেভেলেরও একটা বড় পার্থক্য দেখতে পাবেন। মজুম ভাই, আরও শুনবো আপনার কাছ থেকে, একটি বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, জিপিএস ইস্পাত বিজনেস ভিশনে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরবো এক্ষুনি, আশা করি থাকবেন আমাদের সাথে। আবারও স্বাগত। দেখছিলেন জিপিএস ইস্পাত বিজনেস ভিশন। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। কথা বলছিলাম, অনেকগুলো কথা আমরা ইতিমধ্যে আলোচনায় তুলে এনেছি। আপনি সুবিধার কথা যেটি বলছিলেন, সেই জায়গাটিতে যেমন ওই যে 3% নগদ প্রণোদনার কথা বলেছেন, অপ্রচলিত বাজারে রফতানি করলে 3% নগদ প্রণোদনা, এবং 12%-এর কথা তো আপনি বলেছেন, বন্ডেড ওয়ার হাউসের সুবিধা, শুল্কমুক্ত সুবিধা, কাঁচামাল, এই সুবিধাগুলোর কথা আপনি বলেছেন যে একটা কুশন তৈরি হয়েছে। শ্রমিকরা এটিকেই কিন্তু এবার বড় করে বলছেন, বিভিন্ন শ্রমিক নেতারা, এমনকি একেবারে সাধারণ পর্যায়ের শ্রমিকরাও বলছেন যে মালিকরা তাদের সুবিধাটি দেখছেন, আমাদেরটা দেখছেন না। বাড়িওয়ালা থেকে শুরু করে বাজার মূল্য থেকে শুরু করে সব জায়গায় আমরা নেতিবাচক অভিঘাতের মুখোমুখি হচ্ছি। আমাদের দিয়েই যদি উৎপাদনশীলতা রক্ষা করতে হয়, আগে আমাদের দিকে নজর দিতে হবে। কথাটি ঠিক যে শ্রমিকরা যেভাবে কারখানার জন্য তাদের কন্ট্রিবিউশন, অবদান যেভাবে, বা তাদের উৎপাদনশীলতা যেভাবে কারখানাকে এগিয়ে যেতে সহায়তা করে, তার বিপরীতে তাদের যে মজুরি, আমরা যেটিকে বলি স্কিলের সঙ্গে ওয়েজের যে ম্যাচ, সেটি সেভাবে হচ্ছে না। উপরন্তু যেটি আমরা বললাম যে এন্ট্রি লেভেলের সঙ্গে যদি একজন দক্ষ শ্রমিকের মজুরির পার্থক্য যদি উত্তরোত্তর কমে আসে, তার স্বাভাবিকত শ্রমিকদের কিছুটা সেখানে একটু মনক্ষুণ্ণতা থাকতে পারে। তবে যেটি এখানে গুরুত্বপূর্ণ সেটি হলো শ্রমিকদের চাহিদাগুলোকে আসলে দুই ভাগে সমাধানের দিকে নিয়ে যাওয়া উচিত। একটি হলো মজুরি দিয়ে শ্রমিকদের চাহিদা মেটানো, আর একটি হলো মজুরি বহির্ভূত কিভাবে অন্যান্য বিষয়গুলোকে নিয়ে আসা যায় শ্রমিকদের চাহিদা মেটানোর জন্য। এর ভিতরে বিশেষ করে হলো শ্রমিকদের বাড়ি ভাড়ার জন্য যে পরিমাণ ব্যয় করতে হয় এটি, এবং তারা যে ধরনের বাসস্থানে থাকে এটি একেবারে এক ধরনের মানবেতরভাবে তাদের থাকতে হয় অনেক ব্যয় দিয়ে। এই জন্য মজুরি বহির্ভূত কাঠামোর ভিতরে বেশ কিছু জিনিস ইন্ট্রোডিউস করার জন্য সিপিডি এর আগের অনুষ্ঠানেও আপনাকে আমি বলেছিলাম। তার ভিতরে একটি হলো কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের ক্লাস্টারগুলোতে শ্রমিকদের বাসস্থানের জন্য ওই এলাকার যে জমির মালিক বা বাড়িওয়ালা তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে, যেখানে তারা
টিন শেডের একতলা যে বিল্ডিংগুলোতে আছে এগুলোকে মাল্টি স্টোরিড করে এখানে যাতে সিঙ্গেল ইউনিটে শ্রমিকদের ব্যবস্থা করে দেওয়া যায়, সেটি একই এলাকাতে তাদের যাতে স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা, বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা করে দেওয়া যায় স্বল্প খরচে, কারণ এগুলোর জন্য তাদের প্রচুর ব্যয় করতে হয়, কারণ প্রাইভেট স্কুলে তাদের বাচ্চাদেরকে পাঠাতে হয়, এই জন্য প্রচুর ব্যয় চলে যায়। এই ব্যয়গুলোকেও যদি আপনি কমিয়ে আনতে পারেন তাহলে কিন্তু শ্রমিকদের নেট যে প্রাপ্তি সেটি বাড়ে, সেটি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে এটা ঠিক যে মজুরির ভিতরে যে জিনিসগুলো এখন আসছে এবং এবার শ্রমিকরা যে জিনিসগুলো তুলে এনেছেন তার ভিতরে একটা উল্লেখযোগ্য বিষয় হলো শ্রমিকরা কিন্তু দক্ষতার নিরিখে তাদের মজুরির কথা তুলছেন, যেটা আগে কিন্তু তুলতেন না তারা। তার মানে দাঁড়াচ্ছে তারা কিন্তু আগামীতে শুধুমাত্র ন্যূনতম মজুরি দিলেই তাদের জন্য আসলে যথেষ্ট না, তাদের কিন্তু দক্ষতার ভিত্তিতে মজুরি নির্ধারণটিও গুরুত্বপূর্ণ হবে। সুতরাং আগামীতে শুধু মিনিমাম ওয়েজ বা ন্যূনতম মজুরি শুধু না নির্ধারণ করে একই সাথে স্কেল বা স্কিলের সঙ্গে মিলিয়েও যাতে মজুরির সমন্বয়ের সুযোগ থাকে সেই জিনিসটিও বিবেচনায় নিতে হবে। কিন্তু এই যে এবার যেটি ঘটলো, আপনি জানেন যে মৌসুম ভিত্তিক তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক বাজার সেটি কতটা ক্ষতিগ্রস্ত হবে, এবং আমাদের যে লক্ষ্য রয়েছে $50 বিলিয়ন টার্গেট রয়েছে, নতুন সরকার ক্ষমতায় এসেছে 2021 মধ্যে আমাদের যে জায়গায় যাবার কথা সেখানে কোনো হোঁচট খাবো কিনা? দেখুন, সমস্যাগুলো অবশ্যই কারখানাতে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং এর কারণে তাদের হয়তো এয়ার শিপমেন্ট করতে হতে পারে, এরকম ধরনের কিছু চ্যালেঞ্জ আছে। কিন্তু যদি বলেন যে ইমেজের সংকটটি কোথায় হবে, ইমেজের সংকটটি কিন্তু ভাঙচুরের কারণে যতটা না হবে তার থেকে বেশি হবে যদি আমরা একটা গ্রহণযোগ্য সমাধান দ্রুততর সময় না করতে পারি। সুতরাং আমাদের উচিত হবে গ্রহণযোগ্য, যেহেতু সমস্যাটি সকলে স্বীকার করছেন এবং সমাধানও তারা চাচ্ছেন, সুতরাং দ্রুততর সময়ে একটা গ্রহণযোগ্য সমাধান যদি সকলের কাছে দেয়া যায় তাহলে শ্রমিকরাও আমার ধারণা যে দ্রুততর তারা কাজেও ফিরে যাবেন এবং সেরকম একটি সমাধানের জন্যই সকলের চেষ্টা করা। এবার যে এই অসন্তোষের পেছনে যে শিল্প পুলিশের ভূমিকাটিও আলোচনায় এসছে, আমরা দেখেছি গতকালকে আমাদের ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন নাশকতার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এবং পুলিশ খুঁজছে পোশাক শ্রমিক আন্দোলনের নেপথ্যে কে বা কারা আছেন। এমন কি মনে করেন, কি আছে? আমার মনে হয় যে শিল্প শ্রমিকরা অবশ্যই এলাকার শান্তি নিরাপত্তার বিষয়টি তাদের দেখবার যৌক্তিকতা, হ্যাঁ, শিল্প পুলিশের এলাকার শান্তি নিরাপত্তা দেখবার হয়তো যৌক্তিকতা রয়েছে তাদের, কিন্তু আমার মনে হয় যে সমস্যার সমাধানটি ওই পথে না খুঁজে আগে, যেহেতু সমস্যাটি সকলে চিহ্নিত করেছেন, সুতরাং দ্রুততর সময় সমাধানটিও দিয়ে দেওয়া এবং একটা উপস্থাপন করা, এবং সেক্ষেত্রে একটা যৌক্তিক কাঠামো এখানে বিবেচনা করা যেতে পারে, যেমন আমরা একটা দিয়েছি, এরকমভাবে যদি একটা যৌক্তিক কাঠামো নিয়ে আসা যায় তাহলে আমার মনে হয় যে সকল পক্ষ সেটি গ্রহণ করবেন। আরেকটি যেটি বলছিলাম আপনাকে, আলোচনার টেবিলে শুধুমাত্র অল্প সংখ্যক জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দই যদি উপস্থিত থাকেন, দেখা যেটি যাচ্ছে তাদের মেসেজগুলো কিন্তু সাধারণ শ্রমিকের কাছে পৌঁছাচ্ছে না, অথবা তারা সেই মেসেজগুলো নিতে পারছেন না। সুতরাং এই আলোচনার টেবিলে সাধারণ শ্রমিকদেরও যদি প্রতিনিধিদের এখানে নিয়ে আসা হয় তাহলে আমার মনে হয় যে আলোচনাটি আরও বেশি প্রাণবন্ত হবে, এক ধরনের যৌক্তিক সমাধান দ্রুততর সময় যাওয়াও সুযোগ তৈরি হবে। এই যে আমরা সব সময় বলি, এর আগেও কথা বলেছি, চীন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের কারণে তৈরি পোশাক শিল্প খাতে যে আমাদের সুবিধা বা অসুবিধা, যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসবে, ইতিবাচক বা নেতিবাচক, সেগুলো আমাদের জন্য কতটা আমরা কাজে লাগাতে পারলে কি হবে, না লাগাতে পারলে কি হবে, এটি কি আমরা সহজ করে শ্রমিকদের বোঝাতে পারছি কিনা? এই জিনিসগুলো আমার ধারণা শ্রমিকরা ন্যাচারাল উপায়ে প্রকৃতিগতভাবেই তারা এর সঙ্গে প্রস্তুত থাকে, অর্থাৎ যখন কোনো প্রযুক্তিগত পরিবর্তন হয় তখন তার সঙ্গে তাকে যেভাবে পরিবর্তন করতে হবে সেটির জন্য তিনি যেমন প্রস্তুত হন, একই সাথে যখন সুযোগ তৈরি হয় বা উৎপাদন বৃদ্ধি হয় অথবা নতুন ধরনের পণ্য যখন চলে আসে তখন কিন্তু তাকে তার দক্ষতা পরিবর্তন করবার জন্যই কারখানা মালিকরা তাদেরকে প্রণোদিত করেন, এবং নতুন যখন মেশিন আসছে মেশিনগুলো সম্পর্কেও তাদেরকে তখন অবহিত করেন। সুতরাং তারা এগুলোর মধ্যে অভ্যস্ত, এই ধরনের পরিবর্তনগুলোর ভিতরে। কিন্তু এই ধরনের যে ধরনের চ্যালেঞ্জের কথা আপনি বলছেন, যে বা যে ধরনের সমস্যা বা সমাধানের বা সুবিধার কথা এখানে বলছেন, এই আলোচনাগুলো মূলত এখনও কারখানা মালিক পক্ষের ভিতরেই সীমাবদ্ধ, এবং জাতীয় পর্যায়ের যারা শ্রমিক নেতৃবৃন্দ তারা হয়তো কিছুটা অবহিত। মোট কথা একটা চ্যালেঞ্জ থেকে আমাদের বেরিয়ে আসা দরকার যে কারখানা পর্যায়ে কিন্তু শ্রমিক প্রতিনিধিত্বশীল সংগঠন যদি না থাকে
সেটা ট্রেড ইউনিয়ন হোক বা ওয়ার্কার পার্টিসিপেশন কমিটি হোক, এবং তাদের যদি যথেষ্টভাবে কারখানার ম্যানেজমেন্টের সঙ্গে যদি ইন্টারাকশনের না সুযোগ তৈরি হয়, তাহলে কিন্তু চ্যালেঞ্জ বলেন, সমস্যা বলেন, বা এই যে এখন মজুরি নিয়ে যে একটা আলোচনা করা দরকার, সেই আলোচনাও কিন্তু তখন করা যায় না, বা করলেও সেখান থেকে কিন্তু গ্রহণযোগ্য একটা সমাধান দিলে সকল শ্রমিক যে গ্রহণ করবে সেটাও করা যায় না। সুতরাং কারখানা পর্যায়ে প্রতিনিধিত্বশীল শ্রম সংগঠনের জন্য সকলের কাজ করা দরকার। আমরা শেষ করব, অনেক কথাই আপনি বলেছেন, আর যদি কিছু বাকি থাকে বা যোগ করতে চান, শেষ কথা। আমরা যেটি চাইবো যে যেহেতু সকলেই আলাপ আলোচনার ভিতরে রয়েছেন, সকলেই চাচ্ছেন একটা যৌক্তিক সমাধান, গ্রহণযোগ্য সমাধানটি যাতে দ্রুততর সময়ে হয়, তাহলে শ্রমিকরাও আশ্বস্ত হবেন এবং জাতীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে যাতে কারখানা কর্তৃপক্ষ, মালিক, সরকারের প্রতিনিধি যেন বিভিন্ন অঞ্চল ভিত্তিক তারা যেন সভা সমিতি করেন, শ্রমিকদের সভা সমিতিগুলো তারা যেন উপস্থিত থেকে এই জিনিসগুলো যাতে বোঝানোর চেষ্টা করেন, এবং সামগ্রিকভাবে কারখানার পর্যায়েও যাতে কারখানার ম্যানেজমেন্ট যেন শ্রমিকদের সঙ্গে আলাপ আলোচনা করেন কী ধরনের পরিবর্তনগুলো আসতে যাচ্ছে। এগুলো যদি করা যায় তাহলে আমার মনে হয় যে পার্থক্যটি তৈরি হচ্ছে সে পার্থক্যটি কমে আসবে এবং শ্রমিকরাও দ্রুত বুঝতে পারবেন যে ইতিবাচকভাবে সকলেই কাজ করছে। একই সঙ্গে আমরা আহ্বান জানাবো শ্রমিকরা যেন কোনো ধরনের উস্কানিতেই সহিংস কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত না হয়, তাহলে সেটিও তাদের বিরুদ্ধে হয়তো ব্যবহারের একটি পথ তৈরি হতে পারে। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে